গত আলোচনায় আমরা প্যালিয়েটিভ কেয়ার ইতিহাস এই প্রসঙ্গে বলছিলাম যে সমাজ বিবর্তনের যে ধারায় আজকের যে সামাজিক বৈশিষ্ট্য, তাতে আমরা অনেক সময় হয়তো ভাবিত হই যে সমাজে মমতা বেশি না নির্মমতা বেশি। কিন্তু এ নিয়ে সারা দিনমান আলোচনা চলতে পারে, বিতর্ক চলতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জয় হয় কিন্তু মমতারই। আমরা গত সপ্তাহে বলতে চেয়েছিলাম যে এই যে মমতা, এটি কোনো নতুন আবিষ্কার নয়। এই যে প্যালিয়েটিভ কেয়ার নামে নিরাময় অযোগ্য মৃত্যুপথযাত্রী মানুষের প্রতি মমতা, ভালোবাসা, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া, এটি কিন্তু কোনো নতুন কথা নয়। এবং সেই প্রসঙ্গে আমরা টেনে এনেছিলাম একটি বিখ্যাত বই, বায়ো আর্কিওলজি অফ কেয়ার, জৈব প্রত্নতত্ত্ব এবং সেবা পরিচর্যা। যিনি বইটি লিখেছেন একজন অধ্যাপক লর্না টিলি। তিনি তার পিএইচডির গবেষণা করতে গিয়ে দেখিয়েছেন যে সেই লক্ষ বছর আগের থেকে বিভিন্ন প্রাগৈতিহাসিক যে প্রত্নতত্ত্বের যে জীবদেহের, মানুষের দেহের যে অংশ খুঁজে পাওয়া গেছে, বিশেষ করে হাড়গোড়, তার মাঝখানে তিনি অন্তত কমপক্ষে 38টি প্রমাণ দেখিয়েছেন, 38টি কেস দেখিয়েছেন, যেখানে দেখানো হচ্ছে যে বিকলাঙ্গ মানুষ, শয্যাশায়ী মানুষ, আর চলতে ফিরতে পারছে না মানুষ, যেখানে তার প্রতিদিনকার সহযোগিতা প্রয়োজন পড়ছে, সেই সহযোগিতা তিনি পাচ্ছেন তার চারপাশের গোষ্ঠীর কাছ থেকে, মানুষের কাছ থেকে। এবং সেখান থেকে তিনি প্রমাণ করেছেন যে মানুষের উদ্ভব, যাকেই আমরা মানুষ বলি না কেন, সে হোমো ইরেক্টাস অথবা হোমো স্যাপিয়েন্স, যে পর্যায় থেকেই আমরা মানুষ নাম দেই না কেন, তার ভেতরে মমতা প্রথম থেকেই বহমান। এই 38টি কেস, এই 38টি আলোচনায় বিশদভাবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে মানুষের প্রতি মানুষের সহযোগিতা, মানুষের প্রতি মানুষের মমতা, এটি মানুষের একটি অন্তর্গত বিষয়। আমরা যদি প্রাগৈতিহাসিক থেকে যদি আমরা একটু ইতিহাসের দিকে আসি, আমরা খেয়াল করলেই দেখতে পাবো যে খ্রিস্টপূর্ব প্রায় 500 বৎসর আগে যে গৌতম বুদ্ধ ধর্মের যে প্রবর্তন, তিনি আমাদের প্রতিবেশী তৎকালীন সম্পূর্ণ বাংলার অন্তর্গত এবং বর্তমানে নেপালের লুম্বিনী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। সেই ধর্মের কিন্তু একটি অত্যাবশ্যকীয় কর্মকাণ্ড, অত্যাবশ্যকীয় একটি ধর্মীয় আচার, যে নিরাময় অযোগ্য মানুষের সেবা, যত্ন, পরিচর্যা। এবং আপনি যদি আরেকটু পরে যান, সম্রাট অশোক, মৌর্য বংশীয় যে সম্রাটকে মহান সম্রাট হিসাবে আমরা ইতিহাসে আখ্যায়িত করি, সেই সময় তিনি বুদ্ধের যে বাণী শিলালিপিতে লিখে গিয়েছিলেন, সেখানে পরিষ্কার ভাষায় কিভাবে এই মৃত্যুপথযাত্রী মানুষের, অসুস্থ মানুষের যত্ন নিতে হবে তার সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া ছিল। বলা হয়েছিল যারা সেবা দেবেন তারা যেন নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় সকালবেলা পরিধান করেন, তারপরে তারা যেন তাজা শাকসবজি, ফলমূল সেই রোগীদেরকে খাওয়ান এবং রোগীদেরকে ধীরে ধীরে তাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ যেন মালিশ করে দেন। সেই সময়ের প্রেক্ষিতে কি আমরা এটাকে প্যালিয়েটিভ কেয়ার হিসাবে অভিহিত করতে পারি কি না, এই প্রশ্ন তো আমরা করতেই পারি। এবং সম্ভবত সেই জন্য 1928 সালে বিখ্যাত ব্রিটিশ মেডিকেল জার্নাল বলছে যে আজকে যে হাসপাতালের যে স্বরূপ, আজকে যে হাসপাতালের ধারণা, সেই ধারণা সম্ভবত আমরা গৌতমের কাছ থেকে, অর্থাৎ যাকে আমরা গৌতম বুদ্ধ নামে চিনি, সম্ভবত তার কাছ থেকে পেয়েছি। এবং এরও পরবর্তীতে সম্রাট অশোকের সময় যখন বৌদ্ধ ধর্ম
প্রচারণা লাভ করলো, তখন এই মানুষগুলো, এই বিশেষ মানুষগুলোর যত্নের ধারণা কিন্তু সরে গেল শুধুমাত্র এই অঞ্চল থেকে, নেপাল থেকে নয়, এটা শ্রীলঙ্কা হয়ে তৎকালীন যে সিল্ক রোড হিসাবে যেটা পরিচিত সেটা বেয়ে এই ধারণা পৌঁছে গেল সুদূরের নানান দেশগুলোতে, কম্বোডিয়া, লাওস এবং মায়ানমার পর্যন্ত। এই ইতিহাসগুলো যদি আমরা আরও উদ্ধার করতে পারি, তাহলে পরে আমরা দেখব যে এই নিরাময় অযোগ্য মৃত্যু পথযাত্রী মানুষের যত্ন, যাকে আজকে আমরা প্যালিয়েটিভ কেয়ার নামে ডাকছি, এটা আমাদের প্রাচ্যের ঐতিহ্যেরই অংশ, এটা নতুন কোনো কথা নয়। এবং সেই জন্যই সম্ভবত খ্রিস্টপূর্ব 450 বৎসর আগে হিপোক্রেটস বলেছিলেন যে ইয়েস, কিওর সামটাইম, ট্রিটমেন্ট অফেন, বাট কমফোর্ট অলওয়েজ। আরোগ্য কখনো কখনো, চিকিৎসা প্রায়শই, কিন্তু আরাম দেওয়ার যে চেষ্টা, ভোগান্তি কমানোর যে চেষ্টা, সেটা কিন্তু চলতেই থাকতে হবে। অতএব প্যালিয়েটিভ কেয়ারের ধারণাটিকে আমরা কোথায় নতুন কিছু হিসাবে যদি দেখার চেষ্টা করি, তাহলে এটি একটি মারাত্মক ভুল হবে। ধন্যবাদ।